যে তোমরা যদি ভারত ভ্রমণ করো, অর্থাৎ ইন্ডিয়া যদি ভ্রমণ করো, তাহলে বিশ্ব ভ্রমণের মতো মজা পাবা। তো এখানে একটা কথা বলে রাখি, এখানে আসলে একটা আমরা প্রতারণার শিকার হয়েছিলাম। ওই জায়গাগুলো বরফ পড়েছে, পাহাড়ে বরফ পড়েছে, ধোঁয়ার মতো উঠতেছে। মানে আমরা তো পেয়ে গেছি। যাওয়ার পথে একটা দোকানে আমাদের ডাক দিল, ওই গাড়িও থামালো ওখানে। তো পানি ওটা নামটা আমার এই মুহূর্তে খেয়াল নেই, তো ওরা ওইগুলো ফিরে দেয়, ঐতিহ্য আর কি। ও -6 ডিগ্রিতে কিছু সময় থাকার কারণে ও এখানে বেহুশ হয়ে পড়ে গেছে ওই বরফের পরে। আর যদি বিমানে যায় 12,500 টাকার মতো টিকিট লাগে। আর ডাউন নাকি শুধু যাওয়া, আপ ডাউন হচ্ছে বর্ধমানে 24-25 হাজার টাকার মতো লাগবে। আর ট্রেনে যদি যাই তাহলে আপ ডাউন এসিতে 4-8 হাজার টাকা হয়ে যাবে। আসসালামু আলাইকুম। আরবিটি বিশ্ব থেকে আমি মোহাম্মদ রবিউল ইসলাম আপনাদের মাঝে আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছে। আজকে আমাদের স্টুডিওয় মেহমান হিসেবে আছে হুমায়ুন। আমরা তার মুখ থেকে কাশ্মীর বিষয় নিয়ে সকল তথ্য শুনব। তো আসুন আমরা তার মুখ থেকে বিস্তারিত শুনি। ধন্যবাদ রবিউল ইসলাম ভাইকে আমাকে আরবি বিষয় আমন্ত্রণ জানানোর জন্য। আসলে আমরা যখন হাই স্কুলে পড়তাম তখন আমাদের একজন শিক্ষক ছিল, নিতাই স্যার আমরা বলতাম, অনেকেরই চেনা আছে। উনি বর্তমান ভাতুরিয়া হাই স্কুল অ্যান্ড কলেজে হাই স্কুলে শিক্ষক হিসেবে এখনো কর্মরত আছে। তো স্যারের যখন আমরা ক্লাস করতাম তখন স্যার আমাদের বলতো যে তোমরা যদি ভারত ভ্রমণ করো, অর্থাৎ ইন্ডিয়া যদি ভ্রমণ করো, তাহলে বিশ্ব ভ্রমণের মতো মজা পাবা। অর্থাৎ তুমি একই দিকে মরুভূমি দেখতে পারবা, আবার আরেক দিকে তুমি বরফ দেখতে পারবা। পৃথিবীতে কিন্তু এমন দেশ খুব কম আছে যে একসাথে বরফ দেখা যায় আবার মরুভূমি দেখা যায়। তো সেই সময় থেকে আমার আসলে একটা পরিকল্পনা ছিল যে ভারতের যত জায়গা আছে এই সব জায়গাগুলো আমি আসলে ঘুরে ঘুরে দেখবো। তো 18 সাল থেকে মোটামুটি আমি ভ্রমণ করি। সর্বপ্রথম কলকাতা গেছিলাম আমাদের বন্ধু শাহিনের সাথে। তো ওখানে কলকাতার যে ঐতিহ্য, পুরাতন ঐতিহ্য, এগুলো দেখছিলাম আর কি। ওর ভিতরে আছে ভিক্টোরিয়া, যেটা রানী ভিক্টোরিয়ার সময় করা, এরপরে হাওড়া ব্রিজ ইত্যাদি ইত্যাদি আর কি দেখছিলাম ওই সময়। পরবর্তীতে দ্বিতীয় বছর আমি যাই হচ্ছে মুর্শিদাবাদ, যেখানে বাংলা, বিহার, উড়িষ্যার নবাব সিরাজউদ্দৌলার কবর আছে। তারপরে ঘাতক মির্জাফরের কবর আছে। ওটা কিন্তু বাংলার এক সময়কার রাজধানী ছিল। এরপরে চিন্তা করলাম যে যেহেতু একটু সাহস বাড়ছে ট্রেনে জার্নি করা, তাহলে আমরা চলে যাই কাশ্মীর। তো কাশ্মীর গেছিলাম 23 সালের ফেব্রুয়ারিতে। আবার 23 সালের শেষে আমি দিল্লি গেছিলাম, আগ্রা গেছিলাম। ওখানে মুসলমানদের অনেক ঐতিহ্য আছে, বাদশাহ হুমায়ুনের কবর আছে, নিজামুদ্দিন দরগা আছে, এরপরে আগ্রাতে তাজমহল আছে, এগুলো সব দেখছি। এরপরে সিকিম গেছিলাম। তো সব জায়গায় যাওয়ার পরেও কাশ্মীরটা আসলে সব থেকে বেশি ভালো লেগেছে আর কি। এটা ভালো লাগারও কিছু কারণ আছে, সেটার ভিতর আছে ওটার যে সৌন্দর্য। এই সৌন্দর্য কিন্তু ভূস্বর্গ বলা হয় কাশ্মীরকে। এই সৌন্দর্য কিন্তু আসলে যারা দেখেছে তারা একরকম, আর যারা দেখেনি তারা আর একরকম। মানে যারা দেখেনি তাদের আসলে এভাবে বলে বলে বোঝানো কষ্টকর। তো ফেব্রুয়ারিতে আমরা 5 জন ছিলাম। এটা হলো 23 সালের ফেব্রুয়ারি মাসে। 5 জনের ভিতরে আমি ছিলাম, আর আমার সাথে ছিল আমাদের শ্রদ্ধাভাজন আবিদুর ভাই। উনি ফ্যামিলি প্ল্যানিং এ চাকরি করতো আর কি, এখন রিটায়ার্ড হয়ে গেছে। আর আমাদের চৌগাছার সাবেক মেয়র ছিল SM হাবিবের ভাইপো ছিল SM সোহেল। ওনার সাথে আরো কয়েকজন ছিল, 2 জন ছিল। ওনারা 2 জন যেতে পারিনি, আমরা 3 জনই গেছিলাম, কিন্তু ওনাদের টিকিট কাটছিলাম আর কি। তো প্রথম দিন আমরা বেনাপোল বন্দর পার হয়ে কিছু প্রসেসিং থাকে, ওগুলো করার পরে আমরা চলে গেছিলাম কলকাতা। শিয়ালদায় নামার পরে ওর পাশেই হোটেল আছে, হোটেলে ছিলাম, খাওয়া দাওয়া করলাম, রাতে থাকলাম 3 জন। এরপরে পরের দিন সকালে 11টার সময় কলকাতায় কিন্তু অনেকগুলো রেল স্টেশন আছে, যেমন শিয়ালদা, তারপরে হাওড়া, কলকাতা রেলওয়ে স্টেশন। আমাদের যশোর থেকে যে বন্ধন এক্সপ্রেস যায়, এটা হচ্ছে কলকাতা স্টেশনে যে গিয়ে দাঁড়ায়। তারপরে ওখানে সতরাগাছি, এরকম অনেকগুলো স্টেশন আছে। যা হোক, আমাদের
ট্রেনটা ছিল হলো জম্মু তাওই, কলকাতা জম্মু তাওই এক্সপ্রেস। এটা আসলে টোটাল ডিউরেশন ছিল 45 ঘন্টা, আমাদের 48 ঘন্টা লাগছিল। তো 11টার সময় আমরা সকাল 11টা, এটা কোন জায়গা থেকে টাইমটা, বাংলাদেশ থেকে নাকি? ওখান থেকে, ওখানে 11টার থেকে যে ছাড়ার টাইম এবং পৌঁছাতে টোটাল 45 ঘন্টার সময় লাগবে। মানে এটা আসলে লং সফর। তো পরের দিন আমরা তিনজনই রওনা দিলাম। তারপরে কলকাতা স্টেশনে যাওয়ার পরে, ওটা আসলে কলকাতা স্টেশনটা হলো বিদেশিদের জন্য করা, মানে ওদের দেশে যারা ফরেনার আসবে তাদের জন্য স্টেশন করা, এবং ট্রেনগুলো দেওয়া হচ্ছে বিদেশিদের জন্য মূলত, যারা নন ইন্ডিয়ান আর কি। তো ওখান থেকে আমাদের দেখলাম যে সুন্দর ট্রেন, অনেক, ওদের ট্রেন তো আসলে বিদ্যুতে চলে আর অনেক লম্বা, অনেক আধুনিক আর কি। অনেক আধুনিক আর কি, আধুনিক। তো আমরা গিয়ে দেখি ট্রেন দাঁড়িয়ে আছে প্ল্যাটফর্মে। আমাদের টিকিট কাটা ছিল কিন্তু অনেক আগে, আমরা 5টা টিকিট কাটছিলাম। টিকিটটা কি বাংলাদেশ থেকে কাটা ছিল না? বাংলাদেশ থেকে কাটা ছিল। আমার আইডি আছে, মানে ইন্ডিয়ান রেলের আইডি আছে, এবং ওই ডুয়েল কারেন্সি কার্ড ব্যবহার করতে হয়। ওটা হচ্ছে ডলার হিসেব করে টাকা কেটে নেয়। এখান থেকে কাটলে সুবিধা হয় আর কি, একটা ম্যাপিং করে যাওয়া যায় যে এতদিন থাকবো তারপরে চলে আসবো, এইভাবে যাওয়া আসার টিকিট করা ছিল। তো আমরা নির্দিষ্ট দিনে আমাদের লাগেজ ট্যাগেজ চেক করার পরে আমরা ওই বগিতে উঠলাম। আমাদের হলো 5টা সিট ছিল, 5টার ভিতরে আমরা গিয়েছি মাত্র 3 জন, আরো সিট খালি ছিল। তো ওখান থেকে 11টার সময় ছাড়ার পরে আমরা আস্তে আস্তে পশ্চিম বাংলা যেটারে বলে ওইটা পার হলাম। তারপরে সন্ধ্যার দিকে ট্রেন চলে গেছিল ঝাড়খণ্ডের ভিতরে। আমাদের হয়তো অনেকেরই জানা আছে, ঝাড়খণ্ডে কিন্তু আমাদের যে আদানি গ্রুপের যে বিদ্যুৎ আসে, বিদ্যুৎ কয়লা ওইটা কিন্তু ঝাড়খণ্ডে। এবং আমাদের হচ্ছে মুসলমান একজন নেতা ছিল ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি, উনি কিন্তু ঝাড়খণ্ডের ভিতর দিয়ে এসে কিন্তু রাজা লক্ষণ সেনরে পরাজিত করছিল আর কি। ঝাড়খণ্ডের শব্দের সাথে কিন্তু ওই ঝাড়খণ্ড একটা মিল আছে, ছোট ছোট পাহাড়, বন জঙ্গল, এগুলো একটা ভয় লাগে ওই জায়গায়, নামের সাথে সিনারির একটা মিল আছে। তো আমি চিন্তা করছিলাম যে এর ভিতর দিয়ে মাত্র 17 জন সৈনিক নিয়ে ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি সেই সময় কিভাবে মানে বাংলা বিজয় করছিল, আমার কাছে একটা চিন্তা, সে অনেক কষ্ট করেছে এটা বুঝতে পারছি। যাওয়ার পরে তোমার ওই কাহিনীটা মনে পড়ছিল আসলে, একটা পাথর, যদি পাথরের কাহিনী আমরা জানি তাহলে কিন্তু পাথর দেখতে ভালো লাগবে। বিষয়টা তাই, অনেকে ঝাড়খণ্ডের ভিতরে যাচ্ছে কিন্তু তার অনুভূতি নেই, কিন্তু আমি জানি বলে আমার অনুভূতি আসছে। ঝাড়খণ্ড পার হওয়ার পরে ট্রেনটা চলে যায় হচ্ছে পরের দিন সকালে বিহারের ভিতরে। তো বিহারের মানুষজন কিন্তু একটু গরিব, মানে ভারতবর্ষের ভিতরে আমার মনে হয়েছে ওরা একটু দারিদ্র। বিহারের পরে, বিহারটা আমরা পার হয়ে পরের দিন সকালে চলে যাই ইউপি, মানে উত্তরপ্রদেশ। উত্তরপ্রদেশের কিছু কিছু সিনারি আছে, যেমন আমরা ওই যে নীলগাই দেখি না, নীলগাই যেটা আমাদের ওই যে উত্তরাঞ্চলে অনেক সময় ভারতের থেকে চলে আসে, তো ওদের কিন্তু নীলগাই হচ্ছে মাঠের ভিতরে ছেড়ে দেয়া, এবং ওই নীলগাইকে ওরা সম্ভবত কোনো দেবতা মনে করে, যার কারণে নীলগাই হচ্ছে ওদের ওই ফসল খেতে, মানে ফসল খায় আর কি, কিন্তু ওরা কিছু বলে না। এটা দেখলাম আর কি। নীলগাই দেখতে ভালো লাগে, হঠাৎ করে যদি দেখি যে হরিণ ঘুরে বেড়াচ্ছে, একটা অন্যরকম লাগে। নীলগাই বলতে কি সেটা পুরোপুরি নীল? হ্যাঁ, নীলগাই হচ্ছে একটা প্রাণী, এই গাই বলতে হচ্ছে গরু জাতীয় প্রাণী। ওটা কাছ থেকে দেখেছে, হ্যাঁ কাছ থেকে বিষয়টা বলছে, মানে পুরোটাই কি নীল হয়? পুরোটাই নীল হয়, কিন্তু ওদের ওই যে কাদামাটি মাখা থাকে, তো ওইভাবে আসলে নীল বোঝা যায় না, কিন্তু যখন ওইগুলো চিড়িয়াখানায় দেখা যায় তখন নীলই হয়, এই জন্য ওর নাম নীলগাই। তো উত্তরপ্রদেশ আমরা যাওয়ার সময়, উত্তরপ্রদেশের রাজধানী হচ্ছে লখনৌ, এবং আমরা এক সময়, আমি আসলে ইতিহাসে পড়তাম, তো ওই লখনৌ বিজয় আমরা পড়েছি। লখনৌ বিজয় মানে অনেক শাসকেরা কিন্তু লখনৌ রাজ্য দখল করেছে। তো লখনৌ আমরা দাঁড়ালাম, লখনৌ একটা স্টেশন আছে, উত্তরপ্রদেশের রাজধানী লখনৌ। আমার কাছে তখন একটা ফিল হলো যে কত মুসলিম সেনাপতি এই লখনৌ বিজয় করেছে, এটা কিন্তু আসলে একটা ফিল হওয়ার একটা বিষয়। ওখানে কিছু সময় ছিলাম, কিছু খাবার কিনলাম, ফল কিনলাম। আর এর ভিতরে কিন্তু ট্রেনের ভিতরে একটা আলাদা মজা আছে। ট্রেনে যাওয়ার সময় আমাদের মুর্শিদাবাদের মানে একটা ফ্যামিলি যাচ্ছিল, দাদা বৌদি আর ওনাদের বাচ্চা কাচ্চা ছিল, ওনারা আবার আমাদের টিটা খেতে দিল ওর ভিতরে। আমরাও অনেক কিছু নিয়ে গেছিলাম, সেগুলো খেতে দিলাম, মানে একটা ভালো লাগছিল, যদিও সময় লেগেছে অনেক,
উত্তরপ্রদেশ থেকে কিছু ফল টল কিনলাম, কিনে আবারও ওর ভিতরে, ট্রেনের ভিতরে উত্তরপ্রদেশে যখন ছিলাম তখন পরের দিন হচ্ছে দুপুরবেলা। এরপরে উত্তরপ্রদেশ থেকে ট্রেন ভাগ হয়ে যায় বিভিন্ন জায়গায়, যেমন উত্তরপ্রদেশ থেকে দিল্লিতে চলে যায় কোনো ট্রেন হিমাচলে চলে যায়। তো আমাদের ট্রেন হিমাচলের দিক, অর্থাৎ উত্তরপ্রদেশের পরে হচ্ছে উত্তরাখণ্ড। উত্তরাখণ্ড কিন্তু অনেক মানে পাহাড়, ওখানেও বরফ পড়ে, সুন্দর জায়গা। উত্তরাখণ্ড পার হওয়ার পরে ওরা চলে যায় হিমাচল প্রদেশ। ট্রেন ট্রেন কিন্তু এই যে চলতেই আছে, জার্নি চলতেই আছে, ট্রেন তো একই ট্রেনই। একই ট্রেন, কোনো পাল্টাপাল্টি নেই। এরপরে উত্তরাখণ্ড পার হয়ে যাওয়ার পরে হিমাচল প্রদেশ, যেখানে সিমলা টিমলা, যে 3 ইডিয়টস মুভি আছে না, ওটা কিন্তু সিমলাতে করা। তো ওই সিমলা কিন্তু হিমাচল প্রদেশের রাজধানী। তো ওর পরে চলে গেলাম আমরা জম্মু স্টেশন। এটা হলো সর্বশেষ স্টেশন। এটা ছিল প্রায় 2300 কিলোমিটার দূরে, মানে আমরা যেখান থেকে উঠেছি সেখান থেকে 2300 কিলোমিটার দূরে, এবং সময় আরো 3 ঘন্টা বেশি লেগে আমাদের প্রায় 48 ঘন্টা লাগছিল। তো জম্মু স্টেশনে নামার পরে আসলে নতুন জায়গায় কোন পাশ থেকে যেতে হবে এটা একটা বিষয় থাকে। আর ভাষা তো হিন্দি, আমাদের মতো বাংলা না। এখন হিন্দি তো আমরা মানে ওইভাবে বলতে পারে না, আর তখন তো আমি মোটেও হিন্দি পারতাম না, হালকা কিতনা রুফি লাগেগা এইসব, খুব বেশি না, কোন রকম। আমাদের সাথে আরেক ভাই ছিল, ওই যে উনি হচ্ছে মেয়রের ভাই, পাইছেন ইমরান ভাই, হচ্ছে ভালো হিন্দি জানতো। তো ভাই আমাদের খুব উপকার হয়েছে ভাই থাকাতে। তো আমরা জম্মু স্টেশনে, ওটা আসলে জম্মু কাশ্মীর কিন্তু একটা উত্তেজনাপূর্ণ এলাকা, এই জন্য ওখানে চেকিং হয় বেশি। তো জম্মু স্টেশনে চেকিং হলো, আমরা আমাদের লাগেজ ট্যাগেজ ওর ভিতর দিয়ে চেকিং করলাম পুলিশে, ওখানে সবসময় আর্মি থাকে। হওয়ার পরে আমরা জম্মু স্টেশনের বাইরে ওই পাশে, যেখান থেকে কাশ্মীরের গাড়ি পাওয়া যায়, ওখান থেকে শ্রীনগর, কাশ্মীরের রাজধানী, ওটা আবার প্রায় 200 কিলোমিটারের বেশি পাহাড়ি রাস্তা। তো ওই যাওয়ার পর ওখান থেকে গাড়িতে উঠতে হয়। তো আমরা চিন্তা করলাম যে আমরা ওই একটু এখানে রিজার্ভেশনের টিকিট কোথায় পাওয়া যায় একটু অভিজ্ঞতা অর্জন করি, কারণ আমাদের অনেক কাস্টমার যায় তো অনেক সময়। তো ওখানে যাওয়ার পরে আমাদের যে আবিদুর ভাই ছিল, আমাদের সব থেকে সিনিয়র ছিল, রিটায়ার্ড পারসন। তো ওনাকে কোনো একজন বাঙালি কাঁচা কাঁচা হিন্দি বলে জিজ্ঞাসা করতেছে যে অমুক জায়গায় কিভাবে যাবো। তো ভাই বলতেছে তোমারে আর হিন্দি বলতে হবে না, তুমি বাংলায় বলো। তখন ও বুঝতে পারছে যে ইনি বাংলাদেশ থেকে, বাঙালি ছিলেন তখন। বাঙালি তখন বলছে, আমাদের ডাক দিয়েছে, দেওয়ার পরে আমরা বাইরে, ভাই কি হয়েছে, তখন বলতেছে যে এই যে বাঙালি পাওয়া গেছে আরেকজন, আমাদের তো 2 জন আসেনি, দেখো কথা বলো। এখন বলছে, ভাই বাসা কোথায়? তা বলছে আমার বাসা হলো ঢাকা। আমি বলছি যে আপনি কি একা আসছেন? বলছে হ্যাঁ আমরা তো একা আসছি, আসলে ওইভাবে কেউ আসেনি বলে একাই চলে আসিছি। ঠিক আছে, তাহলে আমাদেরও 2 জন আসেনি, আপনি থাকেন, আর 4 জন থাকলে আমাদের জন্য সুবিধা হবে। সুবিধাটা কি, ওই ওখান থেকে শ্রীনগরের গাড়ি পাওয়াটা সহজ হবে। তো আমরা টিকিটটা ওর দরকার ছিল, যাওয়ার টিকিটটাও কেটে আসিনি। আমি বললাম যে যাওয়ার টিকিট কাটা লাগবে না, দেখে অন্য ব্যবস্থা করবো না, আপনি তাহলে চলেন আমরা বের হয়ে যাই এখান থেকে। তো আমরা ওই স্টেশনের পাশে, মানে জম্মু স্টেশন, কিন্তু জম্মু স্টেশনের পাশে খাওয়া দাওয়া করলাম। তো এখানে একটা কথা বলে রাখি, এখানে আসলে একটা আমরা প্রতারণার শিকার হয়েছিলাম। যেমন আমরা ওখান থেকে, মানে জম্মু যে রেল স্টেশন, ওখান থেকে শ্রীনগর বাস কাউন্টার আছে, ওখান থেকে গাড়ি পাওয়া যায়। তো আমরা একটা ট্যাক্সি নিয়েছি, ওখানে ট্যাক্সিতে বললাম যে আমরা অমুক জায়গায় যাবো, সারি কিরায়া কিতনা হ্যাঁ, মানে কত টাকা লাগবে। তা বললো 150 রুপি দিজিয়ে। তা আমার মনে করলাম 150 রুপি নিবে, 4 জন, টোটাল 150। নামার পরে বলে পার আদমি কা 150 রুপি দিজিয়ে, মানে প্রত্যেক আদম সন্তানের, প্রত্যেক যাত্রীর 150 টাকা করে দিতে হবে। তারপরে ও বার্গেনিং করলো, লোকজন ডেকে নিয়ে আসলো। তো আমরা বললাম যে তাহলে আমরাও পুলিশ ডেকে নিয়ে আসি, তুমি আমাদের সাথে প্রতারণা করিস। তো ওদের আবার পুলিশের কথা বললে ওরা একটু ভয় পায়। তো যাক, 200 রুপি দিয়ে ওরা মেটালাম, খাওয়া দাওয়া করলাম, গাড়ি ঠিক করলাম হচ্ছে 3000 রুপি কি 4000 রুপি দিয়ে একটা গাড়ি ঠিক করছিলাম, সম্ভবত এটা 3000 রুপি হবে। তো এরপরে আমরা যাত্রা শুরু করলাম প্রাইভেটে। তো জম্মু থেকে কাশ্মীরে যাওয়ার সময় এই 200 কিলোমিটার কিন্তু মানে দেখার জন্য একটা চমৎকার জায়গাটা কেমন, আমাদের দেখবা যে হচ্ছে যে অনেক রোগী আছে না, ওই যে শরীরে এরকম ছোট ছোট অসুখ হয়, এরকম ছোট ছোট হ্যাঁ, ওদের ওই পাহাড় গুলো হলো এরকম, এই হ্যাঁ,
এবং ওই পাহাড় কেটে কেটে সম্ভবত অটল বিহারী বাজপেয়ী যখন ক্ষমতায় ছিল ওই পাহাড় কেটে কেটে রাস্তা করেছে, এবং চমৎকার এবং মানে দেখার মতো দৃশ্য, কিন্তু ভয় লাগে। যদি কোনো কারণে ব্রেক ফেল হয় তাহলে মানে মৃত্যু ছাড়া ওখানে আর কোনো কিছু নেই। মানে এমন একটা এমন একটা যা দেখলে মনে হয় আসলে যে জিনিস যত সৌন্দর্য হয় ওর ভয়ঙ্কর রূপও কিন্তু থাকে, তো সেটা হলো তাই। তো আমি হচ্ছে ওখান থেকে যাত্রা শুরু করলাম। শুরু করতে করতে ওই দৃশ্যগুলো দেখছি, এই পাহাড় থেকে এরকম ঘুরে ঘুরে যাচ্ছে, ঘুরে ঘুরে যাচ্ছে, কিন্তু ওরা কিন্তু খুব এক্সপার্ট চালক, আমাদের মতো এত অবশ্যই, কারণ পাহাড়ে ওখানেই মানুষ, ওদের কাছে কিন্তু এটা কিছু না। আমাদের ওদের কাছে কাছে কিছু হয়তো না। অনেক কিছু মনে হবে, কিন্তু ওদের কাছে কিন্তু সেই ডাল ভাত। হ্যাঁ, তো এইভাবে দৃশ্যগুলো দেখছি। এর ভিতরে আমরা ওই যে টানেল আছে ওখানে, টানেলটা হচ্ছে প্রায় 9.5 কিলোমিটার, মানে ভারতবর্ষে ওরকম বড় টানেল নেই, সেটা হলো পাহাড়ের নিচে দিয়ে টানেল করা, প্রায় 9.5 কিলোমিটার টানেল। এগুলো দেখলাম। দেখতে 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 রাত তখন প্রায় 8টা বাজে। শীতকাল ওখানে, কিন্তু শীতকাল তখন, তীব্র শীত। তো ওই 8টার সময় হঠাৎ করে গাড়ি দেখে এক জায়গায় থেমে গেছে। আর আমাদের ভিতরে একটু ভয় আসলো যে এক রাস্তা দিয়ে না নিয়ে যায়, ড্রাইভার আর এক রাস্তা দিয়ে নিয়ে গেছে। আমাদের একটু ভয় এসেছে। গাড়িটা তো তোমাদের রিজার্ভে ছিল। আমার বললাম, টাকা টাকা মেরে নেবে কিনা কি দেখে, মানে আরেকটু আগে যায় দেখি ওখানে ওই কাশ্মীরি কিছু পোলাপান আছে, ওরা লাঠি ফাটি নিয়ে কি মারামারি টারামারি করতেছে অন্যদের সাথে। আর এটা কিন্তু ভয় লাগে, অচেনা জায়গা, পাহাড়ের ভিতরে, স্বাভাবিক। আশেপাশে বাড়ি নেই, মারামারি হচ্ছে এই জায়গায়। দেখলাম একজন এসে ওই গাড়ির সামনে মাটিতে একটা বাড়ি মেরে দিল। আমি বললাম, আমাদের গাড়ি মারি কি চিন্তায় ঠিনতায় হবে কিনা, ধর একটা ভয় আমাদের ভিতরে, আতঙ্ক কাজ করছিল। তো দেখি 2-3 মিনিট পরে ওরা সরে গেল আবার, তখন গাড়িওয়ালা চালাই দিল। আসলে ওটা একটা বাইপাস রোড ছিল, মানে দ্রুত আসার জন্য ড্রাইভার হয়তো ওই রাস্তাটা ব্যবহার এটা কি করেছে। সে আগে থেকে ইনফর্ম করেনি যে না, এটা inform শর্ট করেনি। হবে, তার মতন করে এসে চলে আমরা দেখছি পিচ রাস্তা এদিকে আর মাটির রাস্তা এদিকে, তা মাটির রাস্তায় যাওয়া মানে আমাদের জন্য একটু ভয় লাগে। কিন্তু এটা হয়তো বাইপাস রোড ছিল, তাড়াতাড়ি। আমরা তো আর ওইভাবে রাতের বেলায় আমরা চিনি না। এরপরে কিছু কিছু জায়গা আছে ওখানে, ওখানে হচ্ছে এইভাবে এই দেওয়া আছে, লোহা দেওয়া আছে, সোজা করে আবার এই ছাউনি দেওয়া আর কি, ওই পাথর পড়ে। এখন বড় বড় পাথর যদি একটা পড়ে তাহলে আমরা শেষ, মানে রিক্সের একটা এর জায়গা আর কি। এরপরে আমরা প্রায় 10টা বেজে গেছে, তখন শ্রীনগরে পৌঁছালাম। ওখানে আগের থেকে আমাদের শ্রীনগরের একজন হোটেল ম্যানেজার ছিল, ওনার নাম হচ্ছে সালমান ভাই। আমার সাথে ফেসবুকে ওনার এখনো অ্যাড আছে, মাঝে মাঝে কলও দেয়, কল দিয়ে জিজ্ঞাসা করে আপ কেসা হ্যাঁ, আপকা শরীর ঠিক है, এবার জিজ্ঞাসা করে। উনি আবার বাংলা বোঝে কিন্তু বাংলা বলতে পারে না। তো উনি ছিল না ওই সময়। উনি দেখি ওনাদের এক অ্যাসিস্ট্যান্ট, ওখানে আজাদ তেল পাম্প আছে, আজাদ তেল পাম্পের পাশে আজাদ হোটেল, আজাদ ইন্টারন্যাশনাল আছে, ওখানে হচ্ছে আমাদের থাকার ব্যবস্থা করেছে। 1000 রুপি করে নিবে, আর ওখানে হচ্ছে 4টে বেড আর কি, 4 জন থাকা যাবে একসাথে। মিলে 1000 টাকা, 4 জন মিলে 1000 টাকা। আসলে থাকা একটাই রুম, বড় বেড, ওখানে গিজার আছে, তারপরে ওই রুম হিটার টিটার সবকিছু ওকে আছে, ভালো হোটেল আর কি। তো যা হোক, আমরা ওই সময় বৃষ্টি পড়ছিল, ওখানে আবার বৃষ্টি পড়ে বেশি, তো ওই সময় উঠলাম। এদিকে আসলে ওদের খাবার খেয়ে তো আমরা খুব বেশি অভ্যস্ত না, একটু খাওয়ারও কষ্ট হচ্ছিল। পরে ওই রাতে আমরা, এটা কি অভ্যাসের কারণে নাকি খাবারই খারাপ? না, খাবার খারাপ না, মানে আসলে এক এক জায়গার খাবার এক এক রকম। ধরো তোমার বাংলাদেশে আমরা যে খাবার খেয়ে অভ্যস্ত, ওদের খাবার একটু টক বেশি, কি অন্যান্য উপাদানগুলো বেশি, মশলাপাতি বেশি, এই স্বাদটা আমাদের অভ্যাস নেই। এই জন্য অন্যদের কি হচ্ছিল জানি না, আমার খুব কষ্ট হচ্ছিল। তো যা হোক, ওদের বিরিয়ানি খেলাম রাতে, খেয়ে গাড়ি ঠিক করলাম যে পরের দিন আমরা কোথায় যাবো। আমরা হচ্ছে পেহেলগাম যাব। পেহেলগাম কিন্তু অনেক সুন্দর একটা জায়গা। তো পরের দিন আমরা সকালবেলায় উঠে গোসল করে রেডি হয়ে, খাবার খাইনি, তো আমরা ওই 7টার দিকে বের হয়ে গেলাম। ওখান থেকে প্রায় 78 কিলোমিটার দূরে পেহেলগাম ভ্যালি। তো যাওয়ার পথের দৃশ্যগুলো আসলে অনেক সুন্দর। এর ভিতরে ওদের একটা পানীয় আছে। যাওয়ার পথে একটা দোকানে আমাদের ডাক দিল, ওই গাড়িও থামালো ওখানে। তো পানীয়টা নামটা আমার এই মুহূর্তে খেয়াল নেই, তো ওরা ওইগুলো ফ্রি দেয়, ঐতিহ্য আর কি, বিভিন্ন উপাদান। এটা কি কোনো সংস্থার সিস্টেম? না, ওদের দোকান থেকে। আমার ইচ্ছা যে আমি কিছু ওখান থেকে কিনতেও পারি, নাও পারি, কিন্তু পানিটা ফ্রি। এটা যেরকম অনেক রেস্টুরেন্টে ওয়েলকাম ড্রিঙ্কস, হ্যাঁ, ওটা ওই ধরনের আর কি, কিন্তু সুন্দর। ওটা খাওয়ার পরে মনে হচ্ছিল আরো খাই, কিন্তু ওদের একবারই হয়তো দেওয়ার নিয়ম আছে। ওটা বিক্রির নিয়ম নাই? না, ওটা বিক্রি করে না, আমার যদি কিনে নি আর কি। ওইটা হলো শুধুমাত্র অতিথিদের আপ্যায়ন করার জন্য ওরা তৈরি করে, পরবর্তীতে চাইলে আর হবে। তো ওখান থেকে খাওয়া দাওয়া হালকা করলাম, ওইগুলো পান টান করলাম আর কি, আর কিছু খেজুর টেজুর হাবি জাবি
তারপরে ওই যে কেশর উৎপন্ন হয়, কিন্তু কেশরের অনেক দোকান আছে এবং সেই সময় দাম ছিল 2.5 লক্ষ রুপি কেজি। কেশর মানে সম্ভবত জাফরান নাকি একটাতে কেশর বলে, খাবারে দেয় এটা। ওটার কিন্তু অনেক দাম, অনেক দাম। অরিজিনাল গুলো তো ওখানে ওপেন বিক্রি হয় এগুলো? ওপেন বিক্রি হয়, ওরা পাত্রে রেখে দিছে, ওখান থেকে ওই কিনলে ওইভাবে দিয়ে দেয়। ভারতে যে ওইটার চাষটা তো কাশ্মীরে হয়, ভারতের ভিতরে। ওইটা সম্ভবত ওই শীতের জায়গা ছাড়া হয় না আর কি। হ্যাঁ, শীত প্রধান জায়গা লাগে। যেমন আপেলের জন্য কিন্তু মাইনাস তাপমাত্রা লাগে, হ্যাঁ, কিন্তু 0 ডিগ্রি তাপমাত্রা লাগে। তুমি তো কাশ্মীরে অনেক সময় ছিলে, তা কাশ্মীরে তুমি যতটুকু বুঝলে ওদের প্রধান যে উৎপাদনের যে বিষয়টা, এটা কি মানে আপেল নাকি? ওদের হচ্ছে 2-3টা খাত হলো প্রধান, তার ভিতরে একটা হচ্ছে পর্যটন খাত, আর একটা হচ্ছে আপেল মানে ফ্রুটস। শুধু আপেল না, আরো অনেক কিছু উৎপন্ন হয়, তার ভিতরে আপেল প্রধান, আর এই যে কেশর এইটা, আর পশুপালন এগুলো নরমালি। কিন্তু এই 3টা জিনিস। আর হচ্ছে মিল ফ্যাক্টরি গুলো, এগুলো কি ওখানে আছে? না, এখানে মিল ফ্যাক্টরি দেয়নি এই কারণে আমার যতদূর মনে হয়েছে, কারণ পরিবেশ নষ্ট হয়ে যাওয়ার কারণে। ভারতের সাথে কাশ্মীরের কিন্তু একটা দ্বন্দ্ব আছে অনেক আগে থেকে, 48 সালের থেকে, যার কারণে ওখানে শিল্প এভাবে হয়তো ভারত গভর্নমেন্ট দেয়নি, অথবা অন্য কোনো ব্যাপার থাকতে পারে। যেমন আমি ইসে গিয়েছি, তোমার হচ্ছে সিকিম গিয়েছি। সিকিমে কিন্তু সেখানেও পাহাড়, সেখানকার মানুষ কিন্তু অনেক ধনী, কিন্তু কাশ্মীরের মানুষগুলোকে আমার ওইভাবে ধনী মনে হয়নি, একটু গরিব মনে হয়েছে, মিডিয়াম পর্যায়ে, না গরিব না বড়লোক এরকম না। হ্যাঁ, আর বাড়ি দেখলে তো বোঝা যায়, সিকিমের বাড়ি 5 তলা 6 তলা 7 তলা পাহাড়ের উপরে, আর এখানে হচ্ছে 1 তলা 2 তলা, কোনোটা টিন দিয়ে করা, কিন্তু তার দৃশ্য আবার সুন্দর। মানে টিনের একটা বাড়ি নরমাল, পরিবেশে দেখা যাচ্ছে পাহাড়ের উপর বরফ পড়েছে, মানে দেখতে অনেক চমৎকার লাগতেছে। আচ্ছা, একটা বিষয় আমি আটকাবো, মানে জানার ইচ্ছা থেকে, যে আমরা অনেক সময় মিডিয়াতে যেভাবে দেখি যে ভারতের কাশ্মীরের সাথে যে একটা দ্বন্দ্ব আছে, বিভিন্ন ভাবে পত্রপত্রিকায় কিংবা নিউজে দেখি, এই বিষয়টা তুমি তো ওখানে ছিলে, তা এই বিষয়টা কোনো প্রভাব ওখানে দেখা গেছে? অবশ্যই দেখা গেছে। সেটা হচ্ছে আমাদের যেমন হরতালের সময় দেখবা যে আগে হরতাল হতো, হরতালের সময় পুলিশ দেখবা মোড়ে থাকে না, ওদের আর্মি হচ্ছে মোড়ে থাকে, তার মানে ওদের 24 ঘন্টায় হরতালের মতো। এবং আমি রাতে যখন মার্কেট করছিলাম তখন দেখি ওই আমাদের বেকারির গাড়ি যে ধরনের থাকে না, ভিতরে দেখা যাচ্ছে চারিপাশ থেকে ঘেরা, ওদের আর্মির গাড়িগুলো ওইভাবে, মানে সম্ভবত পাথর নিক্ষেপের কারণে, মানে ওদের উপর পাথর নিক্ষেপ করে কাশ্মীরিরা, সেফটির জন্য এভাবে করেছে। এবং পাহাড়ের উপরে তোমার ক্যান্টনমেন্ট আছে, ওদের ওই যে হাইওয়ে যেগুলো, ওইগুলোতে বিমান ওঠানামা করবে, সেইভাবে হাইওয়ে তৈরি করা, মানে কোনো যদি যুদ্ধ বেঁধে শ্রীনগর বিমানবন্দর আক্রান্ত হয়, তাহলে ওরা ওখান থেকে কাজ সারতে পারবে, সেইভাবে করা হবে। হ্যাঁ, আর সেফটির বিষয়ে মোড়ে পুলিশ দেওয়া রয়েছে, আর্মি দেওয়া রয়েছে, সেফটির ব্যাপারে ওরা সেফটি ফার্স্ট আর কি। তো যাই হোক, আমরা এরপরে পেহেলগাম যাওয়ার পথে আমরা মনে করছি যে গাড়ির জানালা দিয়ে মনে হচ্ছে যে সাদা মেঘ ঘুরে বেড়াচ্ছে, কিন্তু ভালো করে খেয়াল করে দেখলাম যে না, ওটা হলো পাহাড়ের মাথা, মানে পাহাড় এত উপরে সাদা হয়ে গেছে, বরফ পরে মনে হচ্ছে এটা যেন মেঘের একটা অংশ মনে হয়। হ্যাঁ, মেঘের একটা অংশ। তো আমাদের ওই ড্রাইভার বললো যে আমরা ওই জায়গায় যাচ্ছি, তখন তো আরো একটু এক্সাইটেড যে আমরা ওই জায়গায় যাচ্ছি। এরপর আমাদের অনেকগুলো ভিডিও আছে আর কি, তো ওখানে গেলাম, যাওয়ার পরে মানে ওই যে দৃশ্যগুলো আসলে ওইভাবে তো বর্ণনা করা সম্ভব না। আমরা সিকিমেতে দেখছি যে পাহাড় কেটে ওরা রাস্তা করেছে, পাহাড়ের পাশে নদী, কিন্তু পাহাড়ের পাশে জায়গা কম। আর কাশ্মীরের পাহাড়গুলোর সামনে মানে পাদদেশ যারে বলে, ওইগুলো কিন্তু অনেক জায়গা, ওই জায়গাগুলো বরফ পড়েছে, পাহাড়ে বরফ পড়েছে, ধোয়ার মতো উঠতেছে, মানে আমরা তো পেয়ে গেছি, যেদিকেই তাকাও শুধু বরফের কিন্তু সাদার একটা আলাদা সৌন্দর্য আছে, এবং সেটা যদি পাহাড়ের উপরে পড়ে তাহলে সেটা সৌন্দর্য আরো বহুগুণে বৃদ্ধি পায়। তো এই দৃশ্যগুলো দেখলাম, ছবি তুললাম, পাহাড়ের উপর শুয়ে পড়লাম, আমাদের কেউ পানি গলতেছে, বরফ গলতেছে, ওই জায়গায় যায় একটু মুখে পানি দিচ্ছে, মানে আনন্দ করছে এই সময়। অথচ আমাদের কিন্তু ওখানে মাইনাস তাপমাত্রা, কিন্তু আমার মনে হচ্ছে না, আনন্দে মনে হচ্ছে না। আমাদের যে সকালে আমরা খাওয়া দাওয়া করিনি, এটাও আমরা মনে নেই, মানে সৌন্দর্য দেখে ভুলে গেছি। তারপরে যাও ওখানে দেখে
আমরা চলে আসলাম হোটেলে সন্ধ্যার দিকে। হোটেলে এসে খাওয়া দাওয়া করলাম, মার্কেট করলাম। এরপরে পরের দিন সকালে আমরা আরেক জায়গায় গেছিলাম, গুলমার্গ। এটা হচ্ছে একেবারে পাহাড়ের উপরে উঠবো আমরা। এটা হচ্ছে মূল পাহাড়ের নিচের থেকে 13 কিলোমিটার উপরে ওরা গুলমার্গ। এবং ওই যে একটা গান আছে শাহরুখ খানের, আমার খেয়াল নেই এই মুহূর্তে, যাদের রাহ নাকি একটা গান আছে, হ্যাঁ ওইটা ওই হ্যাঁ ওই শুটিং ওখানে হয়েছিল গুলমার্গে। ওখানে ওই গির্জা আছে একটা, ওই গির্জাতে হয়েছিল শুটিং। এই আমরা ওখানে উঠলাম, ওখানকার দৃশ্যগুলো হচ্ছে আর এক রকম, মানে পাহাড়ের উপরের থেকে পাহাড়ের নিচে দেখা, মানে সে অসাধারণ একটা ব্যাপার। তো উপরে উঠলাম, উঠার পরে দুইজন চলে গেল ওই যে রাইড শো আছে না, ওই যে উপর থেকে যেটা ঝুলতে ঝুলতে চলে যায়, ওটাতে চলে গেল। ওটা সম্ভবত রোপওয়ে নাকি একটা বলে। আর আমরা দুইজন, আমি আর সিনিয়র আবিদুর ভাই, ওই নিচেই ছিলাম ওখানে। ওখানে একটা ব্যাংক আছে, ব্যাংকের এটিএম বুথ, মানে শীত -6 ডিগ্রি ছিল। ভাই মুরব্বী মানুষ, ভাইয়ের একটু অসুবিধা হতে পারে, এই জন্য আমরা আসলে ওই বরফের পাশে যেটা ওই এটিএম বুথ ছিল ওখানে যে দাঁড়িয়েছিলাম কিছু টাইম। ওখান থেকে কিছু কিছু ছবি তুললাম আমরা। সেই ছবিগুলো আমাদের অফিসে আছে টাঙানো, অনেক সুন্দর। যে দেখে সে বলে এত সুন্দর জায়গা। তো ওখানকার দৃশ্যটাও চমৎকার। ওখানে ওর থেকে সম্ভবত 3 কিলোমিটার দূরে হচ্ছে পাকিস্তান সীমান্ত। আমরা তো আর ওইদিকে যাইনি, আমরা ওই গুলমার্গের উপরে উঠলাম, তারপরে মন্দির দেখলাম, ওখানকার ভিডিও আছে। তারপরে ওখানে কিছু ওই যে খেলা করে না, পাই কি একটা দিয়ে এরকম ওই খেলা করতেছে লোকজন, তারপরে গাড়ি চালাচ্ছে, সব কিন্তু পাহাড়ের উপরে। এটা তো প্রায় সন্ধ্যা সন্ধ্যা ভাব, তার ভিতরে ওই দুইজন এখনো ফিরিনি। আমরা তো খুব চিন্তায় আছি, কি দেখি করে এদিকে যদি কোনো কারণে আমরা ফিরতে না পারি, তাহলে বরফে আবার রাস্তা বন্ধ হয়ে যাবে। তখন ওখানে হোটেল আছে, ওখানে থাকতে হবে। আবার এই হোটেল খরচও যাবে, এই হোটেল খরচও যাবে, আবার আমাদের যাওয়ার টিকিট পরের দিন, দেখা যাচ্ছে আমাদের জন্য ক্ষতি, সমস্যা। তো আমরা দেখে একটু পরে চলে এসেছে ওই দুইজন, ঢাকার যে আর আমাদের মেয়রের ভাইপো। তো আসার পরে আমরা গাড়িতে উঠবো, সেই সময় আমাদের ওই যে সিনিয়র যে, ও -6 ডিগ্রিতে কিছু সময় থাকার কারণে ও ওইখানে বেহুশ হয়ে পড়ে গেছে ওই বরফের পরে। তো আর এক চিন্তা যে ওখানে ট্রিটমেন্টের জন্য না, ওখানে কোনো কিছু নেই। ওখানে আর্মিদের গার্ড আছে, কিন্তু ওইভাবে ট্রিটমেন্ট ওখানে কেউ, ওখানে তো ট্রিটমেন্ট হওয়ার জন্য কেউ যায় না, এই জন্য ওইভাবে কিছু নেই। একটা চিন্তার বিষয় যে কি করবো এরকম একটা চিন্তার বিষয়। তখন দ্রুত বাইরে আমরা 4 জন মিলে ধরলাম, ধরে আমাদের গাড়িতে উঠালাম। ওটায় ওই 13 কিলোমিটার নিচে, মানে পাহাড়ের নিচে এসে একটা শোরুম আছে, ওই শোরুমের ভিতরে ওদের ওই রুম হিটার আছে। রুম হিটারে হিট দিলাম ভাইরে, একটু দেওয়ার পরে ভাই সুস্থ হলো। তখন মনে হলো না, আর কোনোদিনও কাশ্মীর আসতো না, এরকম একটা চিন্তা ভাবনা আসলো। মানে একটা ভয় কাজ করলো যে এটা যদি আমার হতো। আর একটা বিপদ হইলে এত দূরের পথ নিয়ে যাওয়া নেশা আসলে কিন্তু কঠিন ব্যাপার। তো এরপরে আমরা সন্ধ্যার আগেই চলে আসছিলাম আমাদের হোটেলে। এরপরে সন্ধ্যার পরে আমরা আসলে ডাল লেক আছে, ওখানকার একটা বিখ্যাত লেক। ডাল লেক হচ্ছে একদম মূল যে শ্রীনগর শহর, ওখানে ডাল লেক ঘোরাঘুরি করলাম, অনেক সুন্দর জায়গা। ডাল লেক মানে একটা লেক আর কি, পানির লেক, ওখানে নৌকা চলে, ওইটা চড়লাম। তো ওইটা আসলে সন্ধ্যা হয়ে যাওয়ার কারণে আমরা ওই দৃশ্যটা দেখতে চড়েছি, কিন্তু দৃশ্যটা এভাবে দেখতে পারি, পুরোপুরি দৃশ্যটা দেখা যায়, দৃশ্য দেখা যায়। যাই হোক, আরেকটা বিষয় যে এই যে মনে করো তোমরা যে গিয়েছিলে বেড়াতে, এটা মূলত যদি একটা মানুষ, মনে করো আমাদের ভিডিও থেকে যারা আমাদের দর্শক ভাইরা আছে, বোনেরা আছে, তারা যদি যেতে চায়, মানে এমন কতদিন সময় নিলে তাদের ভালো হবে, যে 3 দিন 5 দিন, এবং অ্যামাউন্টের বিষয়টা যদি একটু আমাদের ধারণা দিতে। আচ্ছা, যদি বিমানে যায়, বিমান চলে কলকাতার থেকে শ্রীনগর পর্যন্ত চলে। ওটা হচ্ছে 11টার দিকে যদি ও বিমানে ওঠে, তাহলে 2-3টার দিকে নামায় দেয় শ্রীনগরে। সেক্ষেত্রে ও সময় কম লাগে, সেক্ষেত্রে ও টোটাল 4 থেকে 5 দিন যদি ঘোরে, তাহলে ঘোরা হয়ে যাবে। তো পাহাড়ের দৃশ্যগুলো কিন্তু সব একই রকম। এই পাহাড়ে বরফ পড়া দেখা যায়, ওই পাহাড়ে বরফ পড়া দেখাও তাই। একটা পাহাড়, দুটো পাহাড় দেখলে কিন্তু সৌন্দর্যটা ফিল নেওয়া যায়। এটা হচ্ছে বিমানের ব্যাপার, 5 থেকে 6 দিন। আর ট্রেন আছে বিভিন্ন রকম। আমাদের যে ট্রেনটা, এটা বেশি সময় লাগেছে, 37 ঘন্টার একটা ট্রেন আছে। এটা শিয়ালদার থেকে ছাড়ে 1টার সময়। ওইটাতে গেলে ও সব মিলে ওর 9 থেকে 10 দিন হইলে ভালো হয়, মানে একটু সময় লাগে। 10 দিন সময় নিলে সে সুন্দরভাবে বেরিয়ে আসতে পারবে। আর যদি বিমানে যায়, 12,500 টাকার মতো টিকিট লাগে। আর নাকি শুধু যাওয়া, আপ ডাউন হচ্ছে 12-24-25,000 টাকা মতো লাগবে। আর ট্রেনে যদি যায়, তাহলে আপ ডাউন এসিতে 4-8 হাজার টাকায় হয়ে যাবে। আর
আর নর্মালের টিকিট খুব কম পাওয়া যায় কাশ্মীরের। নর্মাল যদি যায় তাহলে ওই অনেক সময় লাগে, আর 1200-1300 টাকা হয়ে যাবে সর্বোচ্চ। হ্যাঁ, ঘোরার কম খরচ ওখানে, ভাড়াটাই নেই। আর ঘোরার এমনি গাড়ি পাওয়া যায়, অনেকে ওখানে গেলে অ্যাড হয়। দেখা যাচ্ছে আমি একা যাচ্ছি, ওখানে হোটেলে আরো লোক পাওয়া যায়, তাদেরকে বললে একসাথে গাড়িতে ঘোরা যায়, এটা সুবিধা আছে। ওখানে মূল স্পটের থেকে প্রত্যেক স্পটই কিন্তু প্রাইভেট নিলে 3-4 হাজার টাকা করে, কিন্তু যখন আমি শেয়ারিং এ যাব তখন কিন্তু ওটা 500 রুপিতে হয়ে যাচ্ছে। আচ্ছা, 4 জন মিলে গেলাম, 4000 হলো, 1000 করে দিলে 4 জন মিলে ঘুরে আসতে পারলাম। আরেকটা দেখছিলাম ওখানে আরেকটা দর্শনীয় জায়গা আছে, সেটা হচ্ছে ওটারে বলে হজরত বাল দরগা। মানে নবীজির ওখানে চুল আছে, সম্রাট আওরঙ্গজেবের সময় ওই চুল ওখানে সংরক্ষণ করা হয়। যদি আমরা দেখতে পারিনি ওইটা, কারণ আমরা রাত হয়ে গেছিল, রাতের সময় ওরা সেনাবাহিনী দিয়ে ওইটা আসলে থাকে, গার্ডে থাকে, ওরা ঢুকতে দেয় না। তো ওই হজরত বাল দরগাতে, বাল মানে চুল আর কি, নবীজির চুল আছে, যেহেতু শ্রদ্ধার কিন্তু একটা জায়গা, ওখানে সংরক্ষণ আছে এবং 2 দিয়ে এটা উন্মুক্ত করে। আর সম্রাট আওরঙ্গজেব, যিনি সম্রাট শাহজাহানের ছেলে ছিল আর কি, ওনার সময় কিন্তু ভারতবর্ষ পৃথিবীর সেরা ধনী ছিল, আমরা কিন্তু অনেকে জানি না। হ্যাঁ, সেরা ধনী ছিল, শীর্ষ ধনী আর কি। ওনার হাতের লেখা কোরআন শরীফ আছে এখন, এটা একটা দর্শনীয়। এটা হলো কাশ্মীরের ইউনিভার্সিটির পাশে আর কি, ওইটাও আমরা গেছিলাম। উন্মুক্ত থাকে নাকি? ওটা নামাজের সময় উন্মুক্ত থাকে, আর কোরআন শরীফটা সবসময় দেখা যায়। আর চুলটা 2 ঈদের সময় ওরা প্রদর্শনের জন্য রাখে, কারণ চুল যদি কোনো কারণে চুরি হয় তাহলে কিন্তু এটা নিয়ে দাঙ্গা বেঁধে যাবে। কারণ নবীজির প্রতি আমাদের একটা আলাদা ভালোবাসা আছে, এই জন্য আসলে এটা সেইভাবে সংরক্ষণ করা হয়। না, মূল্যবান জিনিসগুলো এইভাবেই করে রাখা হয়, যে যে দেশেই হোক না কেন, মূল্যবান জিনিসের একটা আলাদা কদর আছে। যাই হোক, সেটা দেশের বিষয়। মানে তুমি যে 10 দিন মতন ঘুরেছিলে, সবচেয়ে বেস্ট কোন জায়গাটা ভালো লাগছে? সব থেকে ভালো লাগছে আমার হচ্ছে গুলমার্গ নামে যে জায়গাটা, যেখানে ওই জাদেরা শাহরুখ খানের শুটিং হয়েছিল। ওই জায়গাটা পাহাড়ের উপরে, তো ওখান থেকে একটা নিচের দৃশ্য দেখা যাচ্ছিল, আর এটা হলো পাহাড়ের দৃশ্য দেখা যাচ্ছিল, এবং ওটা বরফ পড়া, মূলত বরফ দেখতে কিন্তু যায়। পাহাড়ের উপর বরফ পড়লে তার সৌন্দর্য বহুগুণে বৃদ্ধি পায়, এটা হলো বাস্তবতা। তো ওইটা আমার সব থেকে ভালো লেগেছে, এবং ওইটার যে ছবি, ওই ছবি আমি পরে এসে ভালো করে মানে বাঁধিয়েছি এরকম বড় করে, ফোনে তোলা ছবি কিন্তু। এবং সেটা আমার অফিসে, বিসমিল্লাহ ট্রাভেল পয়েন্ট আমার অফিসে, সেটা এক সাইডে টাঙিয়ে দিয়েছি। তো আমার বাসায় একটা আছে, যেই দেখো ওইটা দেখার পরে বলে, ভাই এটা তো অনেক সুন্দর। মানে সুন্দর ছাড়া কারোর মুখে কখনো আমি নেগেটিভ শুনি। এটা আমার সব থেকে ভালো লেগেছে গুলমার্গ, এবং ওইটা মানে 1000 কোটি টাকা দিয়েও ওই ধরনের দৃশ্য দেখা যায় না। টাকা থাকলে ওই ধরনের দৃশ্য দেখা যায় না। ওই ধরনের দৃশ্য দেখতে গেলে আসলে টাকা থাকার পাশাপাশি কপাল থাকার লাগে। আপনারা এত সময় ধরে হুমায়ুনের মুখ থেকে কাশ্মীর সম্বন্ধে সকল তথ্য শুনলেন। তো যাই হোক, এই ধরনের ভিডিও আপনারা পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল বাটনটি চেপে দিবেন, আমাদের আরবি টিভি শোর নোটিফিকেশন পেয়ে যাবেন। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করে আজকের ভিডিও এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।